নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা খান বিডিও প্রশান্ত বর্মন। আজকের মধ্যে তার আত্মসমর্পণের নির্দেশ সর্বোচ্চ আদালতের। এর আগে আপনারা জানেন যে 30 অক্টোবর নিউ টাউন থেকে উদ্ধার হয় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ। ব্যবসায়ীকে অপহরণ এবং খুনের অভিযোগে নাম জড়ায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। গ্রেফতার করা হয় তার ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক ব্যক্তিকে। এখন প্রশ্ন উঠছে, আজ কি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আত্মসমর্পণ করবেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন? কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ বহাল রেখেছিল সর্বোচ্চ আদালত এবং স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে 23 তারিখের মধ্যে সংশ্লিষ্ট আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে হবে প্রশান্ত বর্মনকে, তারপর তিনি তার জামিনের আবেদন করতে পারেন। কিন্তু এখনো পর্যন্ত প্রশান্ত বর্মন আত্মসমর্পণ করেননি। আজকে আত্মসমর্পণ তিনি করবেন কিনা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এ নিয়ে বলতে পারবেন। রাজগঞ্জের সদ্য প্রাক্তন বিডিও আজকে সর্বোচ্চ আদালতে নির্দেশ মেনে আত্মসমর্পণ করবেন কিনা, এটা তখন মিলিয়ন ডলার কোয়েশ্চেন ময়ূখ, তার কারণ ঘড়ির কাঁটা 2:30 পেরিয়ে গেছে। দেখো, সম্ভাবনা ক্রমশই ক্ষীণ হয়ে গেছে শুভ্রজিৎ, কারণ এমনি আজকে ছুটির দিন, কোর্টে যে নর্মাল যে কাজ সেগুলো হচ্ছে না। শুধুমাত্র আজকে রিমান্ড যে সমস্ত আসামি, অর্থাৎ যাদের পুলিশ কাস্টাডি, জেল কাস্টাডি থেকে যারা রিটার্ন হচ্ছেন, তাদেরই আজকে প্রোডাকশন হচ্ছে। এবং সেক্ষেত্রে দুপুর 12টার মধ্যে রাজগঞ্জের বিডিওর যদি আত্মসমর্পণ করতেন তার আসার কথা ছিল। অন্তত কোর্টে সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে, কিন্তু ঘড়ির কাঁটায় এখন বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে। মূলত কোর্ট আওয়ারও প্রায় শেষের দিকেই হয়ে গেছে এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে তার আসার সম্ভাবনা কিন্তু ক্রমশই ক্ষীণ হয়ে যাচ্ছে। কিছুদিন আগেই মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল 23 তারিখ, কিন্তু বিধাননগর আদালতে আত্মসমর্পণ করতে হবে প্রশান্ত বর্মনকে। আত্মসমর্পণের পর তিনি জামিনের জন্য আবেদন জানাতে পারেন না আদালতের কাছে, কিন্তু তিনি এলেনই না। এরকমই ছবি কিন্তু এখনো পর্যন্ত অন্তত ধরা পড়েছে। তবে এই সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা, অর্থাৎ সেটা না মানা, তার পরবর্তী কনসিকুয়েন্সেস কি হবে, পুলিশ আধিকারিকরা কি করবেন এর পরবর্তী প্রক্রিয়ায়, সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আজকের পরে পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে আজকের পরে তারা আইনজ্ঞদের সঙ্গে কথা বলে পরবর্তী যা আইনি প্রক্রিয়া সেটা তারা এগিয়ে নিয়ে যাবেন। সুব্রজিৎ, ধন্যবাদ ময়ূখ। পশ্চিমবঙ্গের সামনে বিধানসভা নির্বাচন, আর তার আগে চলতি মাসের 8 তারিখ আইপ্যাক কাণ্ডে রাজ্য রাজনীতি একেবারে উত্তাল হয়েছে। আপনারা জানেন, গতকালই ইডি ডিরেক্টর রাহুল নবীন তিনি এসে পৌঁছেছেন শহরে। আজ সকালে তিনি পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। 8 তারিখ আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে যে সমস্ত ইডি অফিসাররা তল্লাশিতে গিয়েছিলেন তাদের সঙ্গেও আজকে কথা বলেন রাহুল নবীন। 3 দিনের জন্য তিনি এসেছেন এই শহরে। গতকাল এসে পৌঁছন, আজ সকালে তিনি পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। আইপ্যাক কাণ্ড নিয়ে যেভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে, যে ইডি আধিকারিকরা সেই দিন উপস্থিত ছিলেন প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে, তাদের সঙ্গে আজকে কথা বলেছেন ইডি ডিরেক্টর প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, আমরা জানি যে ইডি সাম্প্রতিকতম যে সমস্ত কার্যকলাপ তাই নিয়ে মূলত 3 দিন ধরে আলোচনা করবেন ইডি ডিরেক্টর। তার মধ্যে অবশ্যই আইপ্যাকের ঘটনা নিয়ে সেদিন যে আধিকারিকরা উপস্থিত ছিলেন আজ তাদের সঙ্গে তার কথা হয়েছে বলে জানা যাচ্ছে। কি খবর পাচ্ছ? দেখো, তোমাকে বলে দিই, 4.5 ঘন্টা তিনি কিন্তু সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে রয়েছেন এবং আগে থেকেই আমরা যেটা ইডি সূত্র খবর পেয়েছিলাম যে তিনি তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলবেন। মূলত আইপ্যাকের দপ্তরে এবং প্রতীক জৈনের বাড়িতে যারা তল্লাশি অভিযানে গিয়েছিল, ইতিমধ্যেই যেটা ইডি সূত্রের খবর, দিল্লির যে অফিসাররা দিল্লি থেকে এসে তারা সেই তল্লাশি অভিযানে ছিলেন, তাদের সঙ্গে ইতিমধ্যেই তিনি কথা বলেছেন রাহুল নবীন। এবার কিন্তু কলকাতার যে অফিসাররা সেদিন ছিলেন তাদের সঙ্গে মূলত কথা বলছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন এবং মূলত জানতে চাইছেন যে সেদিন আসলে কি হয়েছিল, মুখ্যমন্ত্রী যাওয়ার পর কি হয়েছিল, মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগে কি হয়েছিল, তারা কি কি জিনিসপত্র বাজেয়াপ্ত করেছিলেন এবং বাজেয়াপ্ত করার আগেই মুখ্যমন্ত্রী গিয়ে সেটা নিয়ে বেরিয়ে যান, সেই বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা বলছেন ইডি ডাইরেক্টর। এবং ইডি সূত্রের খবর, তিনি কিন্তু নিজের অফিসারদের, অর্থাৎ ইডির যে অফিসাররা তল্লাশি অভিযানে ছিল, এবং তুমি জানো ইতিমধ্যেই একাধিক এফআইআর করা হয়েছে, মামলা শুরু হয়েছে, তাদের কিন্তু তিনি মোরাল বুস্ট আপ দিয়ে বলেছেন যে মামলা বা এফআইআর নিয়ে আপনারা ভাববেন না, তদন্ত এগিয়ে নিয়ে যান,
যা তথ্য পাওয়া যাচ্ছে সেটা পেশ করুন এবং যে তদন্ত যেভাবে চলা উচিত সেটাই হবে। মামলা এফআইআর ইডি ডিপার্টমেন্ট বুঝে নেবে, অর্থাৎ একদিকে যেমন ইডির অফিসাররা যারা সেদিন ছিলেন তাদের মোরাল বুস্ট আপ করা, এবং অন্যদিকে কলকাতা জোনে তুমি জানো কয়েক মাস আগেই ইডির একটা নতুন কয়লা পাচারের মামলা রুজু করা হয়েছে। সেই মামলায় এখন পর্যন্ত কী কী তথ্য বেরিয়ে আসছে, কী কী তথ্য সামনে এসছে সেটাও কিন্তু নিয়ে তিনি কথা বলছেন। এবং আগামী দিনে কলকাতায় যে একাধিক গুরুত্বপূর্ণ মামলা রয়েছে সেই মামলা কোন পথে এগোবে তার ব্লুপ্রিন্ট তৈরি করা, অর্থাৎ প্রত্যেক তদন্তকারী অফিসার, কেসের আইও, তাদের সঙ্গে তিনি কথা বলছেন এবং কথা বলে তাদের কাছ থেকে জেনে নিচ্ছেন যে তাদের মামলায় কী কী তথ্য প্রমাণ রয়েছে, কী প্রভাবশালী যোগের তথ্য উঠে আসছে এবং সেই মামলা আগামী দিনে কিভাবে এগোবে তার ব্লুপ্রিন্ট তৈরি করা। অর্থাৎ আজকে সকাল থেকে প্রায় 4.5 ঘন্টা একদিকে যেমন ইডি ডাইরেক্টর রাহুল নবীন, তিনি কলকাতার জয়েন্ট ডাইরেক্টর র্যাঙ্কের অফিসার, অ্যাডিশনাল ডাইরেক্টর র্যাঙ্কের অফিসারদের সঙ্গে কথা বলছেন, অন্যদিকে তিনি কিন্তু যারা লোয়ার লেভেলের অফিসার, যারা আর গ্রাউন্ড জিরোতে গিয়ে কাজ করে তাদের সঙ্গেও কথা বলে তিনি কিন্তু তাদের মোরাল বুস্ট আপ করছেন, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ। আশা কর্মীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ, প্রতিবাদে বাদুড়িয়াতে আশা কর্মীদের বিক্ষোভ অবরোধে অবরুদ্ধ বাদুড়িয়া মছলন্দপুর রোড। বেড়াচাপায় বাদুড়িয়া রোড এবং বাদুড়িয়া তেঁতুলিয়া রোড অবরোধ করা হয়। এরপর বাদুড়িয়া থানাতেও ঘেরাও করেন আশা কর্মীরা। সমীরণ পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। সমীরণ, কয়েকদিন আগেই দেখা গেছিল যে কলকাতার রাজপথে আশা কর্মীদের আন্দোলনে উত্তাল হতে আজকে বাদুড়িয়াতে কোথাও থানা ঘেরাও করা হলো, কোথাও রাস্তা অবরোধ করা হলো। কেন আজকে এই ছবি, কি জন্য তারা ক্ষুব্ধ? দেখো, আজকে তাদের ঘোষিত কর্মসূচি ছিল যে আশা কর্মীরা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যে লাগাতার আন্দোলন করছে, কখনো উত্তর 24 পরগনা জেলা শাসকের দপ্তর, কখনো সংশ্লিষ্ট থানা, কখনো ব্লক অফিস। আজকে তাদের কর্মসূচি ছিল বাদুড়িয়াতে তারা বিক্ষোভ করবে। এই নিয়ে বাদুড়িয়া চৌমাথা তারা প্রায় 45 মিনিট অবরোধ করে। এরপর তারা অবরোধ করে মিছিল করে বাদুড়িয়া থানার দিকে যায় এবং থানার ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, উত্তেজনা তৈরি হয় এবং থানার বাইরে তারা বসে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই বক্তব্য হচ্ছে, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আশা কর্মীরা আন্দোলন করছে। তুমি জানো যে কয়েকদিন আগে কলকাতাতেও তাদের বড় আন্দোলনের কর্মসূচি ছিল। ঠিক সেইভাবেই আজকে তারা বাদুড়িয়াতে এসেছিলেন আন্দোলন কর্মসূচি করতে এবং সেক্ষেত্রে বাদুড়িয়া চৌমাথা প্রায় 45 মিনিট তারা অবরোধ করে রাখে। তারপরে তারা মিছিল করে যায়। বাদুড়িয়া থানার থেকে পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, এই নিয়ে উত্তেজনা তৈরি হয়। শুভজিৎ, ধন্যবাদ সমীরণ। দুদিন আগে যে ছবি দেখা গেছিল, আপনারা জানেন যে 21 তারিখে একেবারে কলকাতা রাজপথ উত্তাল হয়ে উঠেছিল। একদম স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে শিয়ালদা থেকে শুরু করে হাওড়া, ধর্মতলা থেকে শুরু করে সল্টলেক, আশা কর্মীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল। প্রতারণা করা হচ্ছে, প্রাপ্য থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে, 15,000 টাকা তাদের বেতন সহ একগুচ্ছ দাবিকে কেন্দ্র করে রাজপথ উত্তাল হয়েছিল। আর আজকে দেখা গেল বাদুড়িয়ায় তাদের ওপর পুলিশি নির্যাতন হয়েছে এই অভিযোগ তুলে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।